আচ্ছা, তোমাদের হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট বোর্ড কোশ্চেন টেস্ট কোশ্চেন সলভ হচ্ছিল, ইন্ট্রোডাকশন টু ম্যানেজমেন্ট চ্যাপ্টার 1। এখন পড়িয়েছি হচ্ছে 1 2 3 পর্যন্ত হয়েছে, ঠিক আছে। আজকে 4 থেকে না, 4 পর্যন্ত হয়েছে। বলো তো কেউ কোন পর্যন্ত, 3 নাকি 4? গুরুত্ব পর্যন্ত ম্যাম হয়েছিল 4 আপু। নাম্বারটা হয়েছে। হ্যাঁ, গুরুত্ব গুরুত্ব পর্যন্ত। পর্যন্ত। রাইট, হ্যাঁ, 4 পর্যন্ত হয়েছে। আজকে হচ্ছে তোমাদের 5 থেকে স্টার্ট করবো। এই যে ব্যবস্থাপনা কি, এটা তো তোমরা সবাই জানো। ব্যবস্থাপনার কার্যাবলী নিয়ে আমরা আলোচনা করব, যে কার্যাবলীগুলো কি কি। আর ব্যবস্থাপনা একটু বলে দিচ্ছি, যে ওই যে পরিকল্পনা থেকে শুরু করে নিয়ন্ত্রণ পর্যন্ত যে কাজগুলো ধারাবাহিকভাবে প্রতিষ্ঠানে চলতে থাকে, সেটাই কিন্তু ব্যবস্থাপনা। আর এই কাজগুলাই কিন্তু কি ব্যবস্থাপনার কার্যাবলী। সবাই সবার মাইক্রোফোনটা একটু চেক করো, মিউট করতে হবে সবার। ঠিক আছে, সবাইকে বলছি একটু কষ্ট করে মিউট করে বসো, অনেকের মাইক্রোফোন আনমিউট আছে। এখানে বলেছে প্রথমটা পরিকল্পনা। পরিকল্পনা বলতে কি, যে ব্যবস্থাপনার প্রথম গুরুত্বপূর্ণ কাজটাই হচ্ছে পরিকল্পনা। যেই জিনিসটাকে আমরা অগ্রিম সিদ্ধান্ত নেই, ভবিষ্যতে কি করব, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি পরিকল্পনা। ভবিষ্যতে কোনো কিছু করার জন্য যে সিদ্ধান্ত নেয়া, বা মেন্টালি বা ব্রেন থেকে আমরা যে চিন্তাটা করি, সেটাকে বলা হয় প্ল্যানিং বা পরিকল্পনা। এটা ব্যবস্থাপনার প্রথম কাজ। এখানে ইংলিশ সংজ্ঞাও দিতে পারো, আর যে রাইটারের সংজ্ঞা লিখতে পারো, এগুলো লিখলে মার্কস ভালো পাবা। অবশ্যই এই জিনিসগুলা দেওয়ার একটু চেষ্টা করবে, এই জন্য পিডিএফটা করা, ঠিক আছে। এই প্রত্যেকটা রাইটারের সংজ্ঞা দিয়ে যে ইংলিশ যদি বাংলার সাথে অ্যান্সার করো, তাহলে ভালো। তারপরে বলেছে সংগঠন। সংগঠন বলতে আমরা একটা প্রতিষ্ঠানকে বুঝি, যে সংগঠন হচ্ছে ব্যবস্থাপনার দ্বিতীয় ধাপ। দেখো প্রত্যেকটার মধ্যে কিন্তু আমাদের এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, যে পরিকল্পনা প্রথম ধাপ, সংগঠন দ্বিতীয় ধাপ। আমি আগেই বলেছি, এই যে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, এই প্রত্যেকটা কাজগুলোকে ধারাবাহিক ভাবে করতে হবে। বলা আছে কি এই সংগঠনের মাধ্যমে পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করা হচ্ছে। তারপরে কি আন্তঃব্যক্তিক এবং বিভাগীয় সম্পর্ক সৃষ্টি হচ্ছে, মানে একটা প্রতিষ্ঠানের মাধ্যমে কি হয়, প্রত্যেকটা ব্যক্তি ব্যক্তিদের সাথে সুসম্পর্ক বজায় রাখে। তারপরে বিভিন্ন উপকরণ সংগ্রহ করে, প্রতিষ্ঠানে সেই কাজগুলাকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। প্রত্যেকটা ব্যক্তি বিভাগের সাথে কথা হয়, আলোচনা হয় কিসের মাধ্যমে, একটা অর্গানাইজেশন বা সংগঠনের মাধ্যমে। এখানেই কিন্তু এই যে ব্যক্তিবর্গ তারা কি করে, প্ল্যানিং করে, ঠিক আছে। তারপরে আছে কর্মী সংস্থান বা স্টাফিং বলা হয় ইংলিশে। কর্মী সংস্থান বলতে আমরা বুঝি কি, যে একটা ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন স্তরের কর্মী দরকার হয়, মানে যারা কর্মচারী আছে, কর্মী আছে, তারা কি করছে, তারা তাদের কাজকে সংগ্রহ করছে, ঠিক আছে, বিভিন্ন কাজে নিয়োজিত থাকছে। দেখা যাচ্ছে যে বিভিন্ন কর্মীরা, কেউ আছে সুপারভাইজার, কেউ আছে হচ্ছে ম্যানেজার। প্রত্যেকজনই কিন্তু এক একজন করে কর্মী বা কর্মচারী আমরা বলবো। কর্মী হচ্ছে উপরি পর্যায়ের লোকদের বলা হয়, আর কর্মচারী কাদের বলা হয়, যারা একটু নিচের পর্যায়ে কাজ করে তাদেরকে। শ্রমিক কর্মী থাকতে পারে, তারপরে হচ্ছে সুপারভাইজার, ঠিক আছে। আর তারপরে প্রোডাক্ট উৎপাদনকারী এরকম যারা থাকতে পারে, বা মেশিনে যে যান্ত্রিক কাজে যারা নিয়োজিত থাকে তারা, ঠিক আছে। এই প্রত্যেকটা সেক্টরে যে মানুষগুলা নিয়োজিত তাদেরকে আমরা কি বলি, কর্মী বলি। এই কর্মী সংস্থানের মধ্যে কিন্তু অনেক কিছু আছে, কারণ এটা আমাদের একটা ফুল চ্যাপ্টারই আছে কর্মী সংস্থান নিয়ে। বলেছি কি এই কর্মী সংস্থানে কি কি হয়, কর্মীকে নির্বাচন করা হয়, এটা ছাড়াও কি করা হয়, কর্মীদের পদোন্নতি দেয়া হয়। যেমন একজন ছোট পর্যায়ে পর্যায়ে আছে, তাকে প্রমোশন দিয়ে উপরের পর্যায়ে নিয়ে গেল, পদোন্নতির ইংলিশটা হচ্ছে প্রমোশন, ঠিক আছে। কর্মীদের মূল্যায়ন করা হচ্ছে, তারপর ওদেরকে একটা ভালো মানের স্যালারি দেয়া হচ্ছে, প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এই প্রত্যেকটা জিনিস কিন্তু মেনশন করতে হবে, যে এগুলা কর্মী সংস্থানের ক্ষেত্রে মূলত এই কাজগুলা করা হয়ে থাকে কর্মীদেরকে। 4 নাম্বার বলেছে ডিরেকশন বা নির্দেশনা, ঠিক আছে। কিভাবে ডিরেকশন দিবে, কে ডিরেকশন দিবে, একজন নেতা। অবশ্যই মনে রাখবা, প্রতিষ্ঠানে সব সময় ডিরেকশন দিবে নেতা, ঠিক আছে। তাহলে বলা হয় কি পরিকল্পনা বাস্তবায়নের নিমিত্তে
কর্মীদের ফলপ্রসূ আদেশ নির্দেশ প্রদান করাকে নির্দেশনা বলা হয়। এই যে একজন নেতা কর্মীদের বলবে এভাবে কাজ করো, ওভাবে করো, ঠিক আছে, এই যে একটা নির্দেশ দিচ্ছে, আদেশ করছে, হুকুম করছে, এই যে এই আদেশ নির্দেশনা দেয়াকে কি বলা হচ্ছে, নির্দেশনা বা বলা হচ্ছে, বা একটা সঠিক গাইডলাইনের মাধ্যমে সঠিক দিক কিন্তু নেতা কর্মীদেরকে দেখিয়ে দেয়। এর ফলে কি হয়, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন হয়, ঠিক আছে। দেখো, সুযোগ্য নির্দেশনার অভাবে প্রতিষ্ঠান তার মূল লক্ষ্য হতে বিচ্যুত হয়ে পড়ে। যখন দেখা যায় যে একজন নেতারও কিন্তু ভালো মানের, বা নেতারও কিন্তু আমরা কিছু কোয়ালিটিস পড়েছিলাম, যারা আমার আগের ক্লাস পড়েছো নেতৃত্ব, তারা জানো যে নেতাদেরও কিন্তু অনেক গুণ থাকে। তো সেই ক্ষেত্রে কি একজন যোগ্য নেতা কিন্তু মূল লক্ষ্যে পৌঁছাতে পারবে, কারণ সে সঠিক গাইডলাইন্সটা দিতে পারবে। কিন্তু এখানে যদি একজন অযোগ্য নেতা হয়, ঠিক আছে, তাহলে নির্দেশনার অভাব হবে, সঠিক নির্দেশনা দিতে পারবে না, ফলে কি হবে, প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হতে বিচ্যুত হয়ে পড়বে, বা লক্ষ্যটাকে নির্ধারণ করা যাবে না, লক্ষ্যে পৌঁছানো যাবে না। তারপরে আছে প্রেরণা বা মোটিভেশন, এটা একদম ইজি, ঠিক আছে। তো ব্যবস্থাপনা কি বলেছে, এই যে কর্মীদের মনোবল, ইচ্ছা, আগ্রহ, এই প্রত্যেকটা জিনিস লিখবা। কর্মশক্তি উদ্দীপনা বৃদ্ধির অন্যতম কৌশল হচ্ছে কি, প্রেরণা। কর্মীদের কাজের প্রতি উৎসাহ দেয়া, আগ্রহ জাগানো, এই জিনিসটাকে বলা হচ্ছে কি, প্রেরণা। তুমি তাকে মোটিভেট করছো, মোটিভেশন দিচ্ছ প্রতিনিয়ত। এটা কিন্তু কি করা হয়, একজন যোগ্য নেতা বা একজন দক্ষ নেতা কি করে, প্রতিষ্ঠানের কর্মীদেরকে সব সময় ভালো ভালো দিকে নির্দেশনাও দেয়, সাথে মোটিভেটও করে, ঠিক আছে, মোটিভেশনও দিয়ে থাকে। সো তারপরে বলেছি কি, সমন্বয় সাধন 6 নাম্বার, এটাকে ইংলিশে বলে কোঅর্ডিনেশন, ঠিক আছে। কি সমস্যা, আচ্ছা, কোঅর্ডিনেশন, এখানে বলা আছে কি যে সমন্বয় একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থাপকীয় কাজ। এর মাধ্যমে প্রচেষ্টা চালানো হয়, প্রতিষ্ঠানে বিভিন্ন উপায় উপকরণকে এক সূত্রে গঠিত করা হয়। এই লাইনটাই হচ্ছে সমন্বয়ের সংজ্ঞা, যে সমন্বয় মূলত কি, একত্র করা প্রতিষ্ঠানের প্রত্যেকটা কাজকে, প্রত্যেকটা উপকরণকে, ঠিক আছে। এখানে অনেক উপকরণ, যেমন তোমরা পড়েছিলাম ম্যান মেশিন ম্যাটেরিয়াল মানি মার্কেট মেথড, ঠিক আছে, এই যে উপকরণগুলা, এগুলাকে প্রত্যেকটা ব্যক্তিবর্গকে, ঠিক আছে, যেমন উৎপাদনকারী প্রতিষ্ঠান, বিক্রয়কারী প্রতিষ্ঠান, প্রত্যেকটা সেক্টরে কর্মী বলো, নেতা বলো, ব্যবস্থাপক বলো, বা উপকরণ বলো, প্রত্যেকটা জিনিসকে একসঙ্গে করবে, বা সমন্বয় করবে, একসঙ্গে রাখবে, একত্র করবে, ঠিক আছে। এইটাকে বলা হচ্ছে কি, সমন্বয় সাধন করা, যে একত্রীকরণ করা বা সম্পর্ক থাকা, প্রত্যেকটা কাজের সাথে প্রত্যেকটা কাজের একটা সম্পর্ক বা কানেকশন থাকতে হবে। লাস্ট আমাদের ব্যবস্থাপনার সবার শেষের পার্টকে বলা হচ্ছে নিয়ন্ত্রণ বা কন্ট্রোলিং। যে দেখো, নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার সর্বশেষ ধাপ। বলেছে কি, পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুসারে কার্য পরিচালিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করাই হলো কি নিয়ন্ত্রণ। এই যে প্রত্যেকটা কাজ তুমি এতক্ষণ ধরে করলা, পরিকল্পনা থেকে শুরু করে সংগঠন করেছো, কর্মী সংস্থান করেছো, নির্দেশনা দিয়েছো, প্রেরণা দিয়েছো, সমন্বয় সাধন করেছো, প্রত্যেকটা কাজ তোমার প্ল্যানিং মতো, বা তুমি যেভাবে চিন্তা করেছো, ঠিক আছে, সেই অনুযায়ী প্রত্যেকটা কাজ হচ্ছে কিনা, এটা তুমি কি করবা, এই কাজগুলাকে তুমি আবার অবজার্ভ করবা, আবার চেক দিবা, যে সবার শেষ ধাপে এসে চেক দিবা কাজগুলা সঠিকভাবে হয়েছে কিনা। যদি না হয়, তাহলে আমরা কি করব, কেন প্রবলেম হয়েছে সেটাকে আইডেন্টিফাই করব, দেন আইডেন্টিফাই করে সংশোধনমূলক একটা স্টেপ নিব। এটাই হচ্ছে নিয়ন্ত্রণ, যে পরিকল্পনার যে কাজটাকে আমাদের হয়েছে কিনা, ভুল হলে, ত্রুটি হলে সেটাকে সংশোধন করাকে বলা হচ্ছে কি, নিয়ন্ত্রণ বা কন্ট্রোলিং। দেখো এখানে এই যে আধুনিক ব্যবস্থাপনার জনক কিন্তু হেনরি ফেল, ওনার অ্যাবাউটে তোমরা অনেক কিছু পাবা, তোমাদের বইয়ের মধ্যে দেখবা হেনরি ফেলের সম্পর্কে অনেক তথ্য দেয়া আছে।
উনি কি বলেছে, উনি নিয়ন্ত্রণকে বলেছে কি পরিকল্পনা জারিকৃত নির্দেশনা প্রতিষ্ঠিত নীতি অনুযায়ী কার্য পরিচালনা হচ্ছে কিনা তা পরীক্ষা করা। এই যে রাইটারের সংজ্ঞা, এগুলা দেয়া কিন্তু খুবই জরুরি। এই জিনিসগুলা তোমরা কয়েকটা জিনিস একটু খেয়াল রাখবা, কয়েকটা পয়েন্ট, ঠিক আছে? যে কততম ধাপ, এই জিনিসগুলা দিতে হবে, কাকে বলে সংজ্ঞাটা দিতে হবে, তারপরে জনকের নামগুলা দিতে হবে। এগুলা যদি তোমরা ব্লু পেনে বা বোল্ড করে, ব্লু পেনই তো অ্যালাউ, ব্লু পেন দিয়ে যদি লিখতে পারো, যেন টিচাররা ফোকাস করতে পারে এই জিনিসগুলোর উপরে, তাহলে কিন্তু এই সাবজেক্ট গুলোতে তোমরা ভালো একটা মার্কস অর্জন করতে পারবা, যদি এগুলোতে থিওরি সাবজেক্ট। তো এই জিনিসগুলো লিখার সময় একটু মনে রাখবা। এই হচ্ছে কি আমাদের পরিকল্পনা 7টা ধাপ। এটা নিয়ে কারো প্রশ্ন থাকলে বলো। ওকে, তারপরে দেখো 7 নম্বরে বলেছে কি ব্যবস্থাপনা চক্র কি। চক্র বলতে কিন্তু এই যে ব্যবস্থাপনার যে কাজগুলা, এগুলাকে কি বলা হয়, চক্রাকারে আবর্তিত হওয়াকে বলা হয়। তাহলে বলা হচ্ছে কি ব্যবস্থাপনার কাজগুলো চক্রাকারে আবর্তনকে ব্যবস্থাপনা চক্র বলে। এখন দেখো এই যে ব্যবস্থাপনা, ম্যাম, বলো। এটা কি 6 নাম্বার না 7 নাম্বার? সাত সাত, এটা কত ছিল? এর আগে আমরা 5 নাম্বার পড়ছিলাম। ও আচ্ছা আচ্ছা, আমার এখানে একটু ভুল হয়েছে, ঠিক আছে, এটা 6 হবে। এখানে 7 এসছে, এটা 6 হবে, হ্যাঁ, 6 হবে। আপু দুইটার তো কোশ্চেনের অ্যান্সার প্রায় সেম না? যে চক্রাকার মানে হচ্ছে পরিকল্পনা থেকে সেই সংগঠন, কর্মী সংস্থা, নির্দেশনা পেশনা সমন্বয় সাধন নিয়ন্ত্রণ, সেম তো, সেম অ্যান্সার তো হওয়ার কথা, তাই না? সেম, এটা সেম অ্যান্সারই হবে, শুধু ডিফারেন্সটা এখানেই হবে যে আমরা যেমন এখানে আলাদা আলাদা করে ব্যাখ্যা করেছি, আর এই চক্রতে আমরা কি করব, এই চক্রতে আমরা আমাদের হচ্ছে নাম্বার অনুযায়ী, যদি আমাদের বেশি নাম্বার থাকে তাহলে আমরা আলাদা আলাদা করে ব্যাখ্যা করব। আরেকটা হচ্ছে চক্র কাকে বলে এটা দিতে হবে। যেই যে এটা কিন্তু এখানে পার্থক্য, এখানে কিন্তু আমি কিন্তু এখানে এই জিনিসটা লিখি নেই যে ব্যবস্থাপনা চক্র বা কি বলা হয় যে কার্যাবলী কি চক্র নাকি। সো এই চক্রতে এসে কি করতে হবে, চক্র কাকে বলে এটা মেনশন করতে হবে। যে ব্যবস্থাপনার এই কাজগুলাকে কি একটার পর একটা আবর্তন হচ্ছে, এটাকে ব্যবস্থাপনা চক্র বলে। এটা যে কাজগুলো চলতেই থাকবে অবিরাম ভাবে, এই কাজগুলা কি হবে, যে একটা আরেকটার পরে চক্রাকারে আবর্তিত হবে, শেষ হবে না, চলতেই থাকবে। অনেকে মনে করে নিয়ন্ত্রণ দিয়ে কাজ শেষ, না, আবার পরিকল্পনায় ব্যাক করবে। সো এই প্রশ্নটার পার্থক্য আছে চক্র কাকে বলে, তারপরে হচ্ছে এই যে চক্র চলতেই থাকবে অবিরাম ভাবে। আরেকটা হচ্ছে এই যে এই চিত্রটা, ঠিক আছে, এই সার্কেলটা তোমাদের কি করতে হবে, এঁকে দিতে হবে অবশ্যই। যখন ব্যবস্থাপনা চক্র বলবে, এখানে এই দুইটা প্রশ্নের মধ্যে পার্থক্য, বুঝতে পেরেছো? জি আপু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো এই যে আমরা কিন্তু পরিকল্পনার যখন কি বলা হয় কার্যাবলী গুলা দিয়েছি, তখন কিন্তু আমরা এই জিনিসটা আঁকবো না, এটা আমরা তখনই আঁকবো চক্র যখন বলবে তখন। সেই যে মাঝখানে ব্যবস্থাপনা রেখে প্রত্যেকটা চক্র ভাবে এঁকে দিতে হবে। পরিকল্পনা দেখো সিরিয়ালে আছে, সেই যে নিয়ন্ত্রণ দিয়ে কি শেষ না, এটার পরে কিন্তু আবার পরিকল্পনায় ব্যাক করেছে। সেইভাবে কি চক্রটা চলতেই থাকবে। বাস, এখানেই পার্থক্য। 8 নম্বরে যাচ্ছি। বলেছে এটা একটু অন্য টাইপস এর প্রশ্ন, ব্যবস্থাপনার বিভিন্ন স্তর বা পর্যায়, ঠিক আছে, এটা কিন্তু ধাপও বলা হয়, যে ব্যবস্থাপনার ধাপ লিখো, স্তর লেখো, পর্যায় লেখো। এখানে আমার একটু মিস্টেক আছে যে আমি এখানে একটা পিরামিড দেইনি। তোমাদের বইয়ে দেখবা কি একটা পিরামিডের মতো দেয়া আছে, যে এরকম এরকম একটা চিত্র এঁকে দেখা যায় গেছে, যেরকম 3টা পার্ট দেয়া আছে, ঠিক আছে, যে একটাকে বলা আছে কি উচ্চ পর্যায়, একটা মধ্য পর্যায়, একটা হচ্ছে নিম্ন পর্যায়। এভাবে করে একটা পিরামিড তোমাদের বইয়ে দেয়া আছে, দেখবা। আচ্ছা, যেমন এখানে আছে কি যে বিভিন্ন স্তর বা ম্যাম, পর্যায় সব। পিরামিডটা আঁকতে হবে? হ্যাঁ, এঁকে দিলে ভালো, এই জন্যই বলেছি, ঠিক আছে, এঁকে দিবা এটা।
যদি এই মনে করো কি বলা হয় যে চিত্র বা সারণী, তারপরে বলা হয় যে কি কি বলা হয়, আরো আছে কতগুলা, যে কি বলে পয়েন্ট, ঠিক আছে, বৈশিষ্ট্য যে পয়েন্ট গুলা বা এই যে চিত্রগুলা, এগুলা যদি তোমার থাকে, দেওয়ার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে একটু দেওয়ার চেষ্টা করবা, দিতে পারলে ভালো একটা মার্কস পাবা, যেহেতু এই প্রশ্নটার ক্ষেত্রে এই চিত্রটা দেওয়ার দরকার। তারপর বলেছে কি তিনটা স্তর আমরা বলবো, একটা উচ্চ স্তরের ব্যবস্থাপনা, একটা মধ্যম স্তর ব্যবস্থাপনা, আর একটা হচ্ছে কি নিম্ন স্তরের ব্যবস্থাপনা। তো আরেকটা কথা বলে দিচ্ছি, চিত্রর ক্ষেত্রে অনেকে দেখা যায় যে লিখার সময় আগে চিত্র আঁকার দরকার নেই, ঠিক আছে, আগে তোমরা অ্যান্সার করো ফুল, দেন জায়গা রাখো, লাস্টে যে চিত্র অঙ্কন করো। কারণ দেখা যাবে চিত্র আঁকতে গিয়ে তোমরা লিখতেই পারছো না, লাস্টে ফুল আনসার করতে পারছো না। তো এগুলো হচ্ছে অপশনাল, ঠিক আছে। বলেছে কি উচ্চ স্তরের ব্যবস্থাপনা, এক্ষেত্রে বলা আছে সাংগঠনিক কাঠামোর যে স্তরের ব্যবস্থাপকগণ পরিকল্পনা প্রণয়ন, এখানে প্রত্যেকটা পয়েন্ট দিতে হবে, পরিকল্পনা প্রণয়ন করছে, নীতি নির্ধারণ কোনটা রুলস কেমন হবে এগুলা, তারপরে বলেছে কর্মসূচি গ্রহণ করবে, বিভিন্ন প্রোগ্রাম, কর্মসূচি বলতে প্রোগ্রাম, ঠিক আছে, ছোট ছোট প্রোগ্রাম হয়, সেরকম প্রোগ্রামে অ্যাটেন্ড করা বা প্রোগ্রাম ক্রিয়েট করা, সেখানে নির্দেশনা দিতে পারবে, তারপরে নিয়ন্ত্রণ করবে, এই প্রত্যেকটা কাজের সাথে যেই ব্যক্তি জড়িত থাকবে তাদেরকে বলা হচ্ছে উচ্চ স্তর। মানে হচ্ছে কি তারা কিন্তু ফিজিক্যালি কাজটা কম করে, তারা করে কি, তারা হচ্ছে মেন্টালি কাজ করে, যারা হচ্ছে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক আমরা বলতে পারি, ঠিক আছে, যে একদম প্রতিষ্ঠানের হেড যারা, যেমন এখানে কতজনের নাম বলেছে দেখো, পরিচালনা পর্ষদ, প্রতিষ্ঠানের সভাপতি, ব্যবস্থাপক পরিচালক, মহা ব্যবস্থাপক, ঠিক আছে, এই কয়েকজনকে কি বলা হচ্ছে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক বলা হচ্ছে। তো এই যেখানে কিন্তু তোমার রাইটারের নাম দিয়ে সংজ্ঞা আছে, ঠিক আছে, এখানে এই রাইটারের নামগুলা মনে রাখবা। এখানে অনেক দুই তিনজন আছে, একজন দিলেও হবে, সমস্যা নেই। তাহলে হচ্ছে কি যে একটা প্রতিষ্ঠানে যে বড় বড় যে কাজগুলা করবে, ব্রেন দিয়ে যেগুলা চিন্তা করে করতে হবে, সিদ্ধান্ত গ্রহণ হতে পারে, পরিকল্পনা বাস্তবায়ন, এ প্রত্যেকটা কাজ কারা করবে, উচ্চ পর্যায়ে করবে। আর আছে তারপরে সেকেন্ডটা কি মধ্যম পর্যায়ে, তারা কারা এটা আমাদের জানতে হবে, যেমন বিভাগের প্রধান, ঠিক আছে, বা বিভাগীয় প্রধান বলা হয়, উপপ্রধান বলা হচ্ছে, উপদেষ্টা বলা হচ্ছে, এদের এদের হচ্ছে এরা হচ্ছে মধ্য পর্যায়, ঠিক আছে, মানে নিম্ন উচ্চ পর্যায়ের পরবর্তী স্থানটা কাদের, মধ্য পর্যায়ে। তারা কি করে, তারা বলেছে কি উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকদের থেকে তারা পরামর্শ নিয়ে আসে, দেন সেই কাজগুলা কাদেরকে বুঝিয়ে দেয়, নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকদের। তাহলে বলেছে কি মধ্যম স্তর ব্যবস্থাপনার শীর্ষ পর্যায় ও নিম্ন পর্যায়ের মধ্যে যোগসূত্র হিসেবে কাজ করে। মানে কি উচ্চ পর্যায়ের সাথে তাদের সম্পর্ক থাকে, নিম্ন পর্যায়ের সাথেও সম্পর্ক থাকে। যেমন বলেছে ঊর্ধ্বতন ব্যবস্থাপনা নির্ধারিত লক্ষ্য বাস্তবায়নের জন্য, এই কথাটা কিন্তু মধ্য পর্যায়ে দেওয়াই লাগবে, যে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা কি করছে, একটা লক্ষ্য থাকে তাদের, সেই লক্ষ্যটাকে বাস্তবায়ন করার জন্য কি করে, প্রতিষ্ঠানের লক্ষ্য পরিকল্পনা কর্মসূচি এই কাজগুলা কিন্তু উচ্চ পর্যায়েরা করে থাকছে। এই কাজগুলা কি বলেছে অধস্তন কর্মীদেরকে অবহিত করে। এখন অধস্তন কর্মী কারা, যারা হচ্ছে নিম্ন বা নিচের পর্যায়ে বা যার অধীনে যে কাজ করে। এখন মনে করো উচ্চ পর্যায়ের অধীনে মধ্যম পর্যায়ে কাজ করছে, তাহলে মধ্য পর্যায়ে হচ্ছে অধস্তন, আবার মধ্যম পর্যায়ের অধীনে কাজ করছে নিম্ন স্তর, তাহলে তারা হচ্ছে অধস্তন। অধস্তনকে আমরা বলি নিম্ন পর্যায় বা নিচের স্তরের কর্মচারী, আর আমরা ঊর্ধ্বতন বলি কি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের, এইখানেই হচ্ছে পার্থক্য। তাহলে বলা আছে কি এই যে উচ্চ পর্যায়ে যে কাজগুলা সেগুলা কি, মনে করো একজন ব্যবস্থাপক বা ম্যানেজার কাজটাকে বুঝিয়ে দিল মধ্যম পর্যায়ে বিভাগীয় প্রধানের কাছে, এখন বিভাগীয় প্রধান সেই কাজটা কি করবে, নিয়ে গিয়ে নিম্ন স্তরের ব্যবস্থাপকদের কাছে বুঝিয়ে দিবে, ঠিক আছে, নিজেও করবে আবার তাদেরকে কি করবে, বুঝিয়ে দিবে। তারা আর নিম্ন পর্যায়ে ব্যবস্থাপকরা কি করবে, তারা হচ্ছে ফিজিক্যালি কাজ করবে, তারা কিন্তু তাদের কোনো মনে করে তাদের কোনো মতামত নেওয়া নেওয়া হবে না, সেক্ষেত্রে কি করবে তারা উচ্চ পর্যায়ের মধ্য পর্যায়ের কথা মতো তারা প্রতিষ্ঠানের কাজটা করে থাকবে।
যেমন বলেছে নিম্ন স্তর ব্যবস্থাপনাকে তত্ত্বাবধায়ন স্তর স্তর বলা হয়। এখন দেখো অনেক সময় প্রশ্ন আসতে পারে তত্ত্বাবধায়ন স্তর সম্পর্কে লিখো, তাহলে এটা কি নিম্ন স্তর ব্যবস্থাপনা। বলেছে মধ্যম স্তর ব্যবস্থাপনা কর্তৃক গৃহীত পরিকল্পনা এবং কার্যক্রমের, মানে মধ্য পর্যায় থেকে যে কাজগুলা এসছে পরিকল্পনা বা যে কার্যক্রমটা চলে চলে আসছে সেই জিনিসটাকে বাস্তবে রূপদান করবে, মানে সেই কাজটা কি করবে তারা ফিজিক্যালি করবে, সেই সেইটাকে বলা হচ্ছে নিম্ন স্তর। এখন কারা, তারা হচ্ছে যে শাখা ব্যবস্থাপক, উপব্যবস্থাপক, তারপর ফোরম্যান বলা হয়, সুপারভাইজার বলা হয়, ঠিক আছে, শ্রমিক কর্মী আছে, মানে কি নিম্ন পর্যায়ে যারা কাজ করে কর্মচারী, তাদেরকে বলা হচ্ছে নিম্ন স্তর ব্যবস্থাপনা। এই হচ্ছে ব্যবস্থাপনার তিনটা স্তর। অনেক সময় প্রশ্ন আসে ব্যবস্থাপকের মানে ব্যবস্থাপকের স্তর সম্পর্কে লিখো, তখন তোমরা দিতে পারো কি উচ্চ স্তরের ব্যবস্থাপক, ঠিক আছে, তখন ব্যবস্থাপনা না দিয়ে ব্যবস্থাপক, ঠিক আছে, মধ্য পর্যায়ে ব্যবস্থাপক এটা দিয়ে দিবা জাস্ট, আর সব সেম। আর যখন ব্যবস্থাপনা বলবে তখন আমরা ব্যবস্থাপনা দিয়ে থিওরিটা লিখে দেবো। আচ্ছা, আর হচ্ছে এই যে এইটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ট্রিপল স্টার এটাতে, ব্যবস্থাপনার 14টি মূলনীতি, এটা হচ্ছে হেনরি ফ্যাওলের মূলনীতি। এই 14টা মূলনীতি হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন বলা আছে কি এই মূলনীতিগুলা কিন্তু মুখস্থ করতে হবে, এখানে আবার 1 নাম্বার গায়েব হয়ে গেছে। আচ্ছা, এটা হবে কি কার্য বিভাগ, ঠিক আছে, কার্য বিভাগ প্রথমটা, এটা কিন্তু এটাও কিন্তু সিরিয়ালে লিখতে পারা ভালো, ঠিক আছে, যে 14টা মূলনীতি কোনটা কোন কাজের পরে এসেছে। হেনরি ফেওল ব্যবস্থাপনার আধুনিক ব্যবস্থাপনার জন্য তিনি কি করেছে, ব্যবস্থাপনার কাজটাকে অবজার্ভ করে তিনি ব্যবস্থাপনাকে 14টা মূলনীতিতে ভাগ করেছে, যে এই 14টা মূলনীতি ব্যবস্থাপনায় থাকাই লাগবে, মাস্ট। এটা কিন্তু আমি এখানে হেনরি ফেওলের নামটা মিসিং আছে, তোমরা এখানে লিখে দিবা যে হেনরি ফেওল কি এই 14টি মূলনীতি ব্যবস্থাপনার জনক, ঠিক আছে। তারপর হেনরি ফেওলের একটা সংজ্ঞা দিতে পারো, দেন তোমরা স্টার্ট করতে পারো, তো নাম্বার বুঝে সেটা অ্যান্সার করবা। বলেই তো দিয়েছে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে। যেমন প্রথমে বলেছে কি কার্য বিভাগ, প্রতিষ্ঠানের কাজকে প্রয়োজন অনুযায়ী ভাগ করতে হবে। এখন প্রতিষ্ঠানে অনেক কাজ থাকতে পারে, উৎপাদনের কাজ থাকতে পারে, তারপরে হচ্ছে কি বলে বিক্রয়ের কাজ থাকতে পারে, ক্রয়ের কাজ থাকতে পারে, অফিসিয়ালস কাজ থাকতে পারে, নানান ধরনের একটা প্রতিষ্ঠানের কাজ থাকতে পারে। প্রত্যেকটা কাজকে এলোমেলো করা যাবে না, প্রত্যেকটা কাজকে বিভিন্ন ভাগে ভাগ করতে হবে, এবং প্রত্যেকের দায়িত্ব কর্তব্য সুস্পষ্টভাবে কি বিভিন্ন বা নির্দিষ্ট ব্যক্তিকে বুঝিয়ে দিতে হবে, বা নির্দিষ্ট করার যে নীতিটা থাকবে, এই যে কাজগুলোকে ভাগ করতে হবে, দায়িত্ব দিতে হবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ, এই যে ভাগ করার নীতিটা এটাকে বলা হচ্ছে কি কার্য বিভাজন, মানে কাজটাকে ভাগ করছে। কর্তৃত্ব দায়িত্ব বলতে কর্তৃত্ব হচ্ছে কারা দেয়, যারা উপরি পর্যায়ে কর্মী তারা কর্তৃত্ব দিচ্ছে। যেমন বলেছে কি কর্তৃত্ব দায়িত্ব পরস্পর ঘনিষ্ঠতার সাথে সম্পর্কিত, কোন কর্মীকে কার্য সম্পাদন করার জন্য কর্তৃত্ব অর্পণ করার সাথে সাথে প্রয়োজনীয় দায়িত্ব প্রদান করা হয়। এখন মনে করো উপরি পর্যায়ের একজন কর্মকর্তা নিম্ন পর্যায়ের কর্মচারীকে কি করলো, যে একটা কর্তৃত্ব প্রদান করলো, যে তুমি এইভাবে কাজটা করবা, একটা হুকুম করলো। এখন রেসপন্সিবিলিটিটা কার মধ্যে চলে আসলো, নিম্ন পর্যায়ের কর্মচারীর উপরে চলে আসলো। আর অথরিটিটা কাদের কাছে থাকলো, যারা হচ্ছে হেড অফ দা ডিপার্টমেন্ট। তারা কর্তৃত্ব বলতে কি তারা আদেশ দিবে, নির্দেশ দিবে, একটা দায়িত্ব বুঝিয়ে দিবে নিম্ন পর্যায়েদের। আর নিম্ন পর্যায়েরা কি করবে, সেই কর্তৃত্ব অনুযায়ী দায়িত্বটাকে নিজের করে নিয়ে সঠিক দায়িত্ব পালন করবে। এই হচ্ছে কর্তৃত্ব এবং দায়িত্ব। আদেশের ঐক্য বলতে যে সঠিক আদেশ দিতে হবে, আর কিছুই না, যে একজন ম্যানেজার বা একজন বস তিনি কি করবে, তিনি হচ্ছে সঠিক একটা পরামর্শ দিবে বা আদেশ দিয়ে কাজটা করিয়ে নেবে। তারপরে নির্দেশনাও সেম, সঠিক নির্দেশনা দিবে আদেশের মতোই, ঠিক আছে। তারপর আছে কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ। এখানে বলা আছে প্রতিষ্ঠানে উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হচ্ছে
কেন্দ্রীভূত থাকে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিচের পর্যায়ের ব্যবস্থাপকদের হাতে ছেড়ে দেওয়া হলে তাকে বিকেন্দ্রীকরণ বলে। মনে করবে এটা একটা ইজি জিনিস যে কেন্দ্রীকরণ হচ্ছে উপরি পর্যায়দের কাছে থাকে, ঠিক আছে, তারা সিদ্ধান্ত গ্রহণ করবে, তারা এই ক্ষমতাটা কিন্তু কোথাও বলে না, নিজেদের কাছে গোপন করে রাখে, তাই হচ্ছে কেন্দ্রীভূত থাকে নিজেদের কাছে। আর বিকেন্দ্রীকরণ বলতে এই যে যখন কাজটা নিচের পর্যায়দের বুঝিয়ে দিল, তারা তাদের মতো করে কাজটা করবে, নিচের পর্যায়ের হাতে যখন কাজটা ছেড়ে দেয়া হবে তখন সেটাকে বলা হচ্ছে কি বিকেন্দ্রীকরণ। তাহলে বলা যাচ্ছে কি কেন্দ্রীকরণ থাকে উপরি পর্যায়দের কাছে, আর বিকেন্দ্রীকরণটা কি নিচের পর্যায়ে বা নিম্ন স্তরের কর্মচারীদের কাছে এটা কেন্দ্রীভূত থাকে। এই হচ্ছে পার্থক্য। এটা নিয়ে আমাদের একটা ফুল টপিকই আসবে। সাম্য বলতে এটা সমতা, প্রত্যেকটা ব্যক্তিবর্গর কাজের প্রতি সমান অধিকার দিতে হবে, সমান চোখে দেখতে হবে, সমান ভালো আচরণ করতে হবে। এটা তো বুঝতেই পার। নিয়মানুবর্তিতা ওইটাও সহজ, এটাও তোমরা বুঝতে পারবা যে সময় বা টাইমের যে ডিসিপ্লিনটা সেটা মেনটেন করতে হবে। শৃঙ্খলাও সেম, ঠিক আছে, নিয়মানুবর্তিতার মতোই শৃঙ্খলাটাও, যে বলেছে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে, সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপনের নীতিকে ব্যবস্থাপনা শৃঙ্খলার নীতি বলে। অনেক সময় দেখা যায় কি যে যে কাজের যোগ্য না তাকে ওই কাজে বসিয়ে রেখেছে, সেক্ষেত্রে কিন্তু শৃঙ্খলা নষ্ট হয়। তো যে যে কাজের যোগ্য তাকে যোগ্য স্থানে দিতে হবে, যোগ্য স্থানে তার পদটা দিতে হবে, তাহলে কিন্তু এক একটা প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় থাকবে। তারপর বলেছে সাধারণ স্বার্থের জন্য নিজের স্বার্থ ত্যাগ। বলেছে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে প্রাতিষ্ঠানিক বা সাধারণ স্বার্থকে অগ্রাধিকার প্রদান করতে হবে। তোমার নিজের যতই স্বার্থ থাকুক না কেন, তোমার নিজের স্বার্থকে ত্যাগ করে তোমাকে কি দেখতে হবে, আমার প্রতিষ্ঠানের জন্য কোনটা ভালো, আমার প্রতিষ্ঠানের স্বার্থ কি। নিজেকে প্রায়োরিটি না দিয়ে একজন ব্যবস্থাপক কি করবে, সে হচ্ছে তার প্রতিষ্ঠানকে আগে অগ্রাধিকার দিবে, প্রতিষ্ঠানের জন্য যেটা ভালো, যেভাবে ভালো হবে, দরকার পড়লে নিজের নিজের ডিমান্ড বা নিজের স্বার্থটাকে ত্যাগ করে, নিজের ইচ্ছাটাকে ত্যাগ করে সে কি করবে, প্রতিষ্ঠানকে প্রায়োরিটি দিয়ে প্রতিষ্ঠানের স্বার্থের জন্য কাজ করে যাবে। এটাকে বলা হয় সাধারণ স্বার্থের জন্য নিজের স্বার্থ ত্যাগের নীতি। চাকরির স্থায়িত্ব হচ্ছে যে এক একজন কর্মীদের চাকরির নিশ্চয়তা দিতে হবে, যেমন অনেক ক্ষেত্রে প্রাইভেট জবের ক্ষেত্রে অনেকে চাকরির নিশ্চয়তা পায় না, যে চাকরি কি চলে যাবে কি থাকবে, দেখা যায় সব সময় অনেকে চাকরি থাকে না, চলে যায়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, একজন কর্মীকে অবশ্যই চাকরির একটা স্থায়ী নিরাপত্তা দিতে হবে, যে না তোমার চাকরি থাকবে, টেনশনের কিছু নেই, এরকম করে কি করতে হবে, যে একজন কর্মীকে আশ্বস্ত দিতে হবে। এটাও কিন্তু ব্যবস্থাপনার একটা নীতি। তারপরে যে উদ্যোগ, উদ্যোগ বলতে যে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করে কর্মীদেরকে কি করতে হবে, উৎসাহ প্রদান করা হেনরি ফেওয়ারের গুরুত্বপূর্ণ নীতি। মানে নতুন নতুন পদ্ধতি কিন্তু সবসময় কিন্তু কি করা হচ্ছে, নতুন বা নিউ নিউ হচ্ছে মেথড ডেভেলপ করা হয়, ঠিক আছে, পদ্ধতি আসে, বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার হচ্ছে, পণ্য উৎপাদন হচ্ছে, এ প্রত্যেকটা কিছুর উপর ডিপেন্ড করে বা এই নীতিটাকে বাস্তবায়নের জন্য যে সুযোগ সৃষ্টি করা হয় সেটাকে বলে উদ্যোগ। যে একটা কাজের জন্য উদ্যোগ নেয়া, যে আমি আমার প্রতিষ্ঠানের জন্য এই পণ্যটা তৈরি করব, উদ্যোগ নিলাম, বা আমি আমার প্রতিষ্ঠানের জন্য এই প্রযুক্তিটা আবিষ্কার করব, উদ্যোগ নিলাম, ঠিক আছে, ইচ্ছা প্রকাশ করলাম, এটাকে বলা হয় উদ্যোগের নীতি। 12 নম্বর বলেছে কি জোড়া মই শিকলের নীতি। মানে প্রতিষ্ঠানের উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা কাজ, একটা কাজ আরেকটা কাজের সাথে কি থাকবে, শিকলের মতো হচ্ছে গিয়ে আটকে থাকবে। যেমন বলেছে যে দেখো এখানে বলাই কিন্তু আছে যে সর্বোচ্চ স্তর থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত কর্তৃত্ব প্রবাহের একটি শিকল বা চেইন থাকবে। মানে কি, মনে করো উপরি পর্যায়ে যে বিভাগীয় প্রধান, সরি ব্যবস্থাপক, মহাব্যবস্থাপক, তার সাথে দেখা যাচ্ছে বিভাগীয় ব্যবস্থাপকের একটা সম্পর্ক থাকবে, তার সাথে আবার সুপারভাইজারের সম্পর্ক থাকবে, সুপারভাইজারের সাথে আবার শ্রমিকের সম্পর্ক থাকবে। প্রত্যেকটা স্তর, উৎপাদনকারী বলো, এখন কাজের যদি বলো তাহলে উৎপাদনকারী, তারপর হচ্ছে ক্রয়কারী বিভাগ, বিক্রয়কারী বিভাগ, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা জিনিসের কি থাকতে হবে, একটা জোড়ার মতো সম্পর্ক থাকতে হবে, কানেকশন থাকতে হবে, যেন কোনো সমস্যা হলে এক ডিপার্টমেন্ট আরেক ডিপার্টমেন্টকে জানাতে পারে।
জরুরি কাজে সংগঠনের নিচু স্তরের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের ব্যবস্থা থাকবে। অনেক ক্ষেত্রে কিন্তু এই ব্যবস্থাটা থাকে না, যার কারণে কি হয়, অনেক সমস্যার মুখে পড়তে হয়। ঠিক আছে, যে এভাবে হচ্ছে না, ওভাবে হচ্ছে না, দেখা যাচ্ছে বলার পরেও কোনো কিছু প্রতিষ্ঠানে কোনো ডেভেলপ হয় না। যদি একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকে, ফলে কিন্তু কি হয় যে প্রত্যেকটা কাজ সুশৃঙ্খল ভাবে হয়ে থাকে। পারিশ্রমিক বলতে এটা কর্মীদেরকে ন্যায্য বেতন দিতে হবে, বোনাস দিতে হবে, এগুলাই। তারপরে যে হেনরি ফেওয়ালের একটা সংজ্ঞা আছে, পারিশ্রমিক ন্যায্য হতে হবে এবং তার যুক্তিসঙ্গত সঠিক পন্থা থাকতে হবে। অনেক সময় কাজ করাচ্ছে, যেমন আমাদের দেশে অনেক জায়গায় আছে যে কাজ করাচ্ছে কিন্তু পর্যাপ্ত পারিশ্রমিক দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, অবশ্যই যথাযথ বা যতটুকু টাকা সে প্রাপ্য সে ততটুকুই তাকে প্রদান করতে হবে। শ্রমিকদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয়ে থাকে। সো পারিশ্রমিকটা কিন্তু অবশ্যই হেনরি ফেওলো বলেছেন যে পারিশ্রমিক ন্যায্য হতে হবে। ঠিক আছে, এটা কিন্তু সব ক্ষেত্রে হয় না। তারপরে বলা আছে একতাই বল, এটা তো একদম এই যে সবাইকে এক থাকতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা কাজের একে অপরকে অনুপ্রাণিত করতে হবে। এখন যদি সবাই এক থাকে, তাহলে কিন্তু কোনো প্রতিষ্ঠানে সমস্যা হবে না। যে কোনো সমস্যা হলেও উদ্ঘাটন করা যাবে এবং ব্যবস্থাপনার প্রত্যেকটা কাজ কিন্তু ভালোভাবে গড়ে উঠবে এবং প্রতিষ্ঠান কি এগিয়ে যাবে। ঠিক আছে, এই জন্য বলা হয় যে একতাই বল বা একতা থাকা, ইউনিটি থাকা। ইউনিটি থাকলে প্রত্যেকটা প্রতিষ্ঠানই ডেভেলপ করবে। দেখবা অনেক সময় অনেক প্রতিষ্ঠানগুলা বিলোপ হয়ে যায়, মানে একদম ধ্বংস হয়ে যায়, কারণ দেখা যায় হয়তো তাদের মধ্যে একতা থাকে না, সমন্বয় থাকে না, বা হচ্ছে যে জোড়া মহিষিকলের নীতিগুলা থাকে না। যার কারণে কি হয়, প্রতিষ্ঠানটা বিলোপ সাধন হয়ে যায়। একটা প্রতিষ্ঠান তখনই টিকে থাকবে যখন এই 14টা নীতি এক একটা প্রতিষ্ঠানের মধ্যে কি বিদ্যমান থাকবে। তো এই জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানে যারা ভালো ব্যবস্থাপক বা ভালো নেতা, তারা কি করে, সবসময় খেয়াল রাখে যে এই প্রত্যেকটা জিনিস প্রতিষ্ঠানের মধ্যে ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা বা আছে কিনা। এই জন্য কিন্তু একজন মনিটরের জন্য একজনকে রাখা হয়, মনিটরের দায়িত্বের জন্য। তো সেই প্রতিষ্ঠানগুলোই কিন্তু এগিয়ে যায়। সো আজকে আমরা পড়লাম এ পর্যন্ত। দেখো তো, এ পর্যন্ত যদি কারো সমস্যা থাকে তাহলে আনমিউট করে বলতে পারো, কোনো পয়েন্ট যদি না বুঝো। ম্যাম, হ্যাঁ, বলো। উচ্চরে উচ্চ স্তরের ব্যবস্থাপনা আর হচ্ছে প্রশাসন কি দোনোটা কি একই নাকি আলাদা? উচ্চ স্তরের ব্যবস্থাপনা প্রশাসন সেম সেম, ঠিক আছে। প্রশাসনিক বলা হয় না, প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেশন, উচ্চ পর্যায়ে প্রশাসনিক সেমই, ঠিক আছে। আর কারো প্রশ্ন আছে? ঠিক আছে ম্যাম। ওকে, আর কারো প্রশ্ন? আর সবাই বুঝতে পেরেছো ক্লাস? জি ম্যাম, জি বুঝতে আপু। পেরেছি। ওকে, ঠিক আছে, তাহলে ভিডিও আপলোড করে দিব। পিডিএফটা মনে হয় আপলোড করাই আছে। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।